চারপাশ নিঝুম। দিনের সব কোলাহল থেমে গিয়ে যেন পৃথিবী এখন ঘুমের কোলে আশ্রয় নিয়েছে। আকাশ জুড়ে অসংখ্য তারা টিমটিম করে জ্বলছে। তাদের আলোয় রাতটা যেন রহস্যে ভরা হয়ে উঠেছে। দূরে কোনো কুকুরের হালকা ডাকে নিস্তব্ধতা ভেঙে আবারও নীরবতা নেমে আসে। শীতল বাতাসে গাছের ডালপালাগুলো আস্তে আস্তে দুলছে। পাতার খসখস শব্দ কানে বাজে ফিসফিসানির মতো। চাঁদের আলো ধুইয়ে দিয়েছে চারপাশ। ছায়ার মাঝে আলো অন্ধকারের খেলায় রাতটা আরও বেশি নিস্তব্ধ আর গভীর মনে হচ্ছে। তিন বন্ধু বসে আছে নীরবে, শুধু সিগারেটের ধোঁয়াগুলো শূন্যে উড়ে যাচ্ছে। যদিও একজনের মাঝে ভিন্নতা আছে, যে কিনা এক মনে মোবাইল স্ক্রল করছে, হাতে নাই কোনো সিগারেট। এত নীরবতা হয়তো একজনের সহ্য হলো না, তাই তো নীরবতা ভেঙে বলল, এই তোদের সমস্যা কি বলতো? এমনি ঝিমমাইরা বসে আছিস কেন? তোরা জানিস আমার সাথে কথা বলার জন্য আমার কতগুলো গার্লফ্রেন্ড অপেক্ষা করতেছে, আর আমি তোদের সাথে নীরবতা বিলাস করছি? এটা তো আমার বান্ধবীদের সাথে অন্যায় করা হচ্ছে। শাওনের কথা শুনে ধ্রুবর চোখ মুখ বিরক্তিতে কুঁচকে গেল। কেউ কিছু বলছে না দেখে শাওন আবারও বলল, ধ্রুব, তোর সমস্যা কি বলতো? তুই তো তোর পছন্দের বোনকে থুক্কু চাচাতো বোনকে বিয়ে করেছিস, তাহলে মুখ এমন করে রাখছিস কেন? তোর তো এখন বউয়ের সাথে ঘরে বসে রোমান্স করার কথা, টানা 7 দিন ঘর থেকে বের হওয়ার কথা না? ও, বুঝতে পারছি, নিশ্চয়ই বাসর করতে গিয়ে দেখছিস তোর সাহস কুলাচ্ছে না, তাই টেনশন করছিস। আরে আমি থাকতে এত প্যারা নেওয়ার কিছু নাই, আমার চেনা একটা কবিরাজ আছে। শাওন আর কিছু বলতে পারল না। তার আগেই ধ্রুব নিজের পা থেকে জুতা খুলে ছুঁড়ে মারল শাওনের দিকে। শাওন ঠিক সময় সরে যাওয়ায় জুতারা পাশ কেটে চলে গেল। ধ্রুব নিষাদের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, এই বেয়াদবটা আমার চোখের সামনে থেকে সরা, নয়তো আমার হাতে আজকে অঘটন ঘটবে বলে দিলাম। শাওন নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কাছুমাছু হয়ে দাঁড়িয়ে রইল। সে ভুল কি বলল বুঝতে পারল না, ভালো কথাই তো বলল। তাই তো মানুষ বলে, আগে বাড়িয়ে কারো ভালো করতে নেই। নিষাদ ধ্রুবকে শান্ত হতে বলে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? ধ্রুব সব কিছু বলতেই শাওন সবার আগের অবস্থায় বসে বলল, ওহ, এখনো বাসর করতে পারিস নাই, তাই এত রাগ? তা আগে বললেই তো হতো। শোন, তোর বউ যে পরিমাণ বিচ্ছু বাবারে বাবা, মনে আছে একবার তোদের বাড়িতে গিয়েছিলাম, তোর হবু বউ শরবতের সাথে মরিচের গুঁড়া মিশিয়ে দিয়েছিল। তারপর তো 7 দিন পর্যন্ত যন্ত্রণায় জ্বলতে হয়েছিল। শালার কপাল, মরিচগুলা দেওয়া শরবত আমারই খেতে হয়েছিল। শাওনের কথা শুনে নিষাদ হাসি ধরে রাখতে পারল না, শব্দ করে হেসে ফেলল। ধ্রুব আর রাগ ধরে রাখতে পারল না, সেও হেসে ফেলল। তার পোকা পাখি সত্যিই একটা বিচ্ছু। শাওন অভিজ্ঞদের মতো করে বলল, শোন, প্রেম ভালোবাসা নিয়ে তোদের থেকে আমার অভিজ্ঞতা অনেক বেশি। কারণ আমি যতগুলো প্রেম করেছি ততগুলো মেয়ের সাথে তোরা কথাও বলিস নাই। তাই আমার কাছ থেকে চাইলে মেয়ে পটানোর পরামর্শ নিতে পারিস। শাওনের কথা শুনে ধ্রুব বলল, বুঝতে পারছি, তুই হলি দ্য গ্রেট লুইচ্চা শাওন চৌধুরী। চুপ কর, আমি কি মেয়েদের ডাকি নাকি? মেয়েরাই তো আমার পিছু পিছু ঘোরে। ধ্রুব খ্যাপা বাঘের মতো চেঁচিয়ে বলল, একদম ফালতু কথা বলবি না। তোর মতো ছেলেদের কাছে আমি আমার বোন জীবনেও বিয়ে দেব না। শাওন হু হু করে হেসে বলল, এসেছে বোন বিয়ে দেবে না? তোর ওই কালো বোনকে কে বিয়ে করবে? আমি তো বিয়ে করব রাশিয়ান, একদম ধবধবে ফর্সা, রাতের আধারেও যেন লাইট ছাড়া দেখা যায়। মনে থাকে যেন, তোর মতো ছেলের জন্য ওগুলোই ঠিক আছে। ওদের কথা শুনে নিষাদ বিরক্ত হয়ে বলল, ওই তোরা চুপ করতো। শাওন নিষাদের কথা শুনে বলল, তা আমাদের অফিসার নিষাদ সাহেবের কি খবর? আপনি কি পণ করেছেন যে একটা প্রেমও করবেন না? তোদের মতো তো আমার বাপ কিংবা ভাইয়ের কোটি কোটি টাকা নেই যে মেয়েরা আমার পেছনে পেছনে ঘুরবে। তোর বাপের না থাকলেও তোর তো আছে, প্রায় 4 বছর ধরে চাকরি করছিস। তোর কি মনে হয় সরকার আমাকে লাখ লাখ টাকা বেতন দেয়?
নাকি আমি অসৎ পথে লাখ লাখ টাকা ইনকাম করি? করতেও পারিস, পুলিশদের কি আর হাত খালি থাকে? ওদের আজাইরা কথা শুনে ধ্রুব বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো আর বলল, তোরা থাক তোদের আজাইরা পেঁচাল নিয়ে, আমি যাই। বলেই আর দেরি করলো না, বাইকে উঠে বসলো। কয়েক সেকেন্ডের মাঝেই উধাও হয়ে গেল। ওরা শহর থেকে বেশ খানিক দূরে আসছিল। নিশাত, শাওন আর বসে থাকলো না, নিজেদের বাইক নিয়ে পিছু ছুটল ধ্রুবর পিছু পিছু। তাস ঘুমের মধ্যে নিজের পেটের কাছে তুলতুলে নরম কিছুর আভাস পেতেই কাঁচা ঘুমটা ভেঙে গেল। আরামের ঘুম ভাঙাতে বিরক্ত হলো। তার ঘুম সহজে ভাঙে না, সুরসুরি লাগার জন্যই ভাঙল। চোখ মেলে তাকাতেই ধ্রুব ভাই আর পার্সিয়ান বিড়ালটা মানে পিকুকে দেখতে রেগে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিল। পিকু বিছানা থেকে পড়েই মেউ করে উঠল, যেন বলছে, তোমার এত সাহস, তুমি আমাকে বিছানা থেকে ফেলে দিলে? আমার মালিক আসুক, তারপর তোমার নামে বিচার দেব। তাস পিকুর মনোভাব বুঝতে পেরে একটা ভেঙচি কাটলো। তারপর পিকুর উদ্দেশ্যে বলল, বের হ ঘর থেকে, একদম আমার কাছে ঘেঁষার চেষ্টা করবি না। তোর বাপ কই, তার কাছে যা বলছি। আমার কাছে আর একবারও আসলে তোর ওই বড় বড় পশম কেটে দেব। তাস পিকুকে বের হতে বললেও পিকু বের না হয়ে আরও জোরে জোরে মেউ মেউ করতে লাগলো, যেন জেদ ধরেছে যাবে না। তাই তাস বলল, ঠিক আছে থাক তুই তোর বাপের ঘরে, আমিই চলে যাচ্ছি। বলেই রুম থেকে বের হয়ে গেল। পিকু তাজের পিছু পিছু গেল। তাজ পিকুকে নিজের পিছে পিছে আসতে দেখে বলল, একদম আমার ঘরে আসার চেষ্টা করবি না, বলে দিলাম। কথাটা বলেই নিজের রুমে ঢুকে পিকুর মুখের উপর দরজা ঠাস করে বন্ধ করে দিল। পিকু দরজার সম্মুখে দাঁড়িয়ে মেউ মেউ করতে লাগলো। ধ্রুব তখনই বাড়িতে আসলো। এসে দোতলায় উঠে দেখলো পিকু তাজের দরজার সামনে দাঁড়িয়ে মেউ মেউ করছে। পিকু ধ্রুবকে দেখেই দৌড়ে কাছে এলো। ধ্রুব পিকুকে কোলে তুলে নিয়ে আদর করলো আর বলল, কি হয়েছে, এখানে দাঁড়িয়ে মেউ মেউ করছিস কেন? ঘুমাবি কখন? পিকু মেউ মেউ করে ধ্রুবকে তাজের নামে বিচার দিতে লাগলো। ধ্রুব পিকুকে তাজের রুমের সামনে দাঁড়িয়ে মেউ মেউ করা দেখে বুঝলো নিশ্চয়ই তাজ কিছু বলেছে, কারণ তাজ ছাড়া অন্য কেউ কিছু বলবে না। কারণ এবারে সবাই বিড়াল পছন্দ করে, তাজও পছন্দ করে, কিন্তু তার বিড়াল তাই দেখতে পারে না। ধ্রুব পিকুকে আদর করতে করতে ঘরে ঢুকে দেখলো বিছানা এলোমেলো, বালিশ নিচে পড়ে আছে। বুঝতে পারলো তাজ এখানেই ছিল, হয়তো এখনই বের হয়ে গেছে। তাদের এই অগোছালো স্বভাব এখনো যায় নাই। তাকে আবার এসব নিয়ে কিছু বলাও যাবে না, বললেই বাড়ি মাথায় উঠিয়ে দেবে। সবার আহ্লাদে আহ্লাদে যেন আরো বেড়ে গিয়েছে ভেবেই ধ্রুব মুচকি হাসলো। ধ্রুব পিকুকে রেখে বালিশটা বিছানায় উঠিয়ে ওয়াশরুমে চলে গেল।